হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো রয়েছো এবং সুস্থ রয়েছো। ইন দ্য মেন টাইম তোমরা তোমাদের কলেজ সিলেকশনের রেজাল্টটা কিন্তু পেয়ে গেছো। তো এই রেজাল্টে অনেকে উচ্ছ্বসিত, অনেকে সামান্য ডিপ্রেসড। অর্থাৎ অনেকের রেজাল্টটা খুব বেশি ভালো এসেছে, আশানুরূপ এসেছে, ফার্স্ট চয়েসে এসেছে, যে কলেজ চেয়েছিলে সেই কলেজ পেয়েছো। কেউ কেউ ফার্স্ট চয়েস যে কলেজটা দিয়েছিলে সেটা পাওনি, এই জন্য কিঞ্চিত মন খারাপ। ট্রাস্ট মি, তোমার এই যে কলেজ সিলেকশনের এই যে রেজাল্ট, জাস্ট আফটার 2 ইয়ার্স তুমি যখন কোনো ইউনিভার্সিটিতে চান্স পাবে, কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা কোনো মেডিকেল কলেজে তুমি চান্স পাবে, এই চান্স পাওয়ার পরে তুমি আসলে কোন স্কুল থেকে, কোন কলেজ থেকে তুমি বিলং করতে, ওইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার পরিচয় হবে না। আফটার 2 ইয়ার্স তোমাকে মানুষ চিনবে ওই ইউনিভার্সিটি, ওই মেডিকেল কলেজ দিয়েই। সো আজকের এই স্কুল কলেজ এগুলো নিয়ে আমরা খুব বেশি দৌড়দৌড়ি করছি, অনেকে অনেক বেশি উচ্ছ্বসিত, অনেকে সামান্য হতাশ। সো এই উচ্ছ্বাস এবং এই হতাশের আসলে কোনোই মানে হয় না। আফটার 2 ইয়ার্স তুমি আমার কথার সাথে মিলিয়ে দেখবে যে তখন কিন্তু তোমার মেইন পরিচয় হবে কিন্তু ওইটাই, তোমার মেডিকেল কলেজ বা তোমার ইউনিভার্সিটি, এটাই কিন্তু তোমার মূল পরিচয় হবে। স্কুল কলেজ অবশ্যই একটা ফ্যাক্ট, বাট এইটা নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত বা খুব বেশি মন খারাপ করার কিন্তু কিচ্ছু নেই। ইতিমধ্যে তোমরা এটাও জেনেছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান এই সেপ্টেম্বর মাসও পুরোপুরি বন্ধ থাকছে। বৈশ্বিক মহামারীর এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার কর্তৃক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেতে বলা হয়েছে যে আগামী 3রা অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে অনলাইন ক্লাসগুলোতে তোমরা অনেক সময় গড়িমসি করো, তোমরা গুরুত্ব দিতে চাও না, কিন্তু আমি তোমাদেরকে অনুরোধ করব যে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান সেপ্টেম্বরে খুলছে না এবং অক্টোবরেও খুলবে কিনা এ ব্যাপারে আমরা নিশ্চিত নই, এই জন্য অনলাইন ক্লাসগুলোতে তোমরা অবশ্যই আগের থেকে বেশি বেশি করে মনোযোগী হও, সবাই অ্যাডজাস্ট করে নিতে চেষ্টা করো। অনলাইন এডুকেশনের সাথে আসলে আমরা কেউই তেমন পরিচিত ছিলাম না, না স্টুডেন্টরা না টিচাররা, বাট এই বৈশ্বিক মহামারী আমাদেরকে বাধ্য করেছে অনলাইন এডুকেশন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করার জন্য। তো যত দ্রুত তুমি খাপ খাইয়ে নিতে পারবে ততই তোমার জন্য বেটার। ইন দ্য মেন টাইম আমি অনলাইনে রেগুলার ক্লাস করাচ্ছি এইচএসসি নিউ ফার্স্ট ইয়ারের এবং এইচএসসি সেকেন্ড ইয়ারের, এবং যারা এবার পরীক্ষার্থী ছিল এইচএসসির তাদেরও কিন্তু ব্যাচ চলছে, রেগুলার জুমে ক্লাস হচ্ছে। তোমরা যারা ক্লাস করতে আগ্রহী আছো, ব্যাচে জয়েন করতে আগ্রহী আছো, তোমরা গ্রুপে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে উক্ত ক্লাসগুলোতে তুমি জয়েন করতে পারো। তো খুব বেশি দেরি না করে সবাই অনলাইন এডুকেশনে বেশি বেশি করে মনোযোগী হও, এবং যারা আগ্রহী আছো তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করো। 1 সেপ্টেম্বর থেকে আমাদের এইচএসসি ফার্স্ট ইয়ারের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমরা ফিজিক্সের একদম শুরু থেকে, অর্থাৎ একদম ভেক্টর থেকে আমরা আবার শুরু করছি। তো ওই ব্যাচে যারা 1 সেপ্টেম্বর থেকে এইচএসসি ফার্স্ট ইয়ারের যে নতুন ব্যাচ, এই ব্যাচে যারা জয়েন করতে চাও তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমার সাথে কন্ট্যাক্ট করো। ইন দ্য মিন টাইম আমি ভেক্টরের অনেকগুলো ভিডিও লেকচার আপলোড করেছি। সোফার আমি 8টা ভিডিও লেকচার আপলোড করেছি। আজকে আমি ভেক্টরের পরের যে চ্যাপ্টার, অর্থাৎ 3rd চ্যাপ্টার উইচ ইজ গতিবিদ্যা ডায়নামিক্স, সেই চ্যাপ্টার নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। চ্যাপ্টারটা আসলে ম্যাসিভ, অনেক টপিক রয়েছে এই চ্যাপ্টারে। আমরা তো এক ভিডিও লেকচারে পুরো চ্যাপ্টারটা কভার করতে পারবো না। আমরা সিকোয়েন্সিয়ালি ডে বাই ডে প্রতিটা লেকচারের মাধ্যমে আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টারটা তোমাদের সামনে সহজভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব, যেখানে বেসিক থিওরি থাকবে এবং রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পলও থাকবে। সো চলো আর দেরি না করে শুরু করা যাক। ওয়েল, গতিবিদ্যা, ইংলিশ টার্মটা হচ্ছে ডায়নামিক্স, ইংলিশ টার্মটাও মনে রাখবে। গতিবিদ্যা যখন আমরা শুরু করব, গতিবিদ্যার যে মেইন টপিক, 3টা মেইন টপিক নিয়ে কিন্তু গতিবিদ্যা গঠিত হয়েছে। 3টা মেইন টপিকের মধ্যে রয়েছে তোমার রৈখিক গতি অথবা একমাত্রিক গতি, রৈখিক গতি অথবা একমাত্রিক গতি। তারপরে রয়েছে দ্বিমাত্রিক গতি, অ্যান্ড ফাইনালি এখানে রয়েছে কৌণিক গতি। তুমি যদি আরো 8-10 বছর বা 12 বছর 14 বছরের পুরনো বইগুলো ফলো করো, পুরনো বইতে দেখবা এই 3টা চ্যাপ্টার কিন্তু সেপারেটলি ছিল। 3টা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে আলোচনা ছিল, বাট নতুন সিলেবাস নতুন বই অনুযায়ী এই 3টা চ্যাপ্টারকে একত্র করে তোমার গতিবিদ্যার মধ্যে ইনক্লুড করা হয়েছে। সো এই 3টা টপিক নিয়ে এখানে ম্যাসিভলি আমরা ডিসকাস করব। একদিনে সবই সম্ভব হবে না, আমরা একটা একটা করে সিকোয়েন্সিয়ালি সমস্ত টপিক নিয়ে ডিসকাস করব, যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। আজকে আমরা দ্বিমাত্রিক গতি নিয়ে আমাদের ডিসকাশনটা শুরু করব। দ্বিমাত্রিক গতি, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে দ্বিমাত্রিক গতি। তার আগে আমি একটা কথা বলে রাখি, এই দ্বিমাত্রিক গতির মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, অনেকগুলো টাইপস রয়েছে।
সো এই টাইপগুলো ধীরে ধীরে আমি ক্লাস বাই ক্লাস ভিডিও লেকচারের মাধ্যমে আমি তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো একটু একটু করে শুরু করা যাক। ওয়েল, ফার্স্টে আমরা উপরে লিখে নিচ্ছি দ্বিমাত্রিক গতি। তোমাদের সিলেবাস অনুযায়ী দ্বিমাত্রিক গতিতে আমরা বেসিকলি যেটা নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ প্রাস। অনেক জায়গায় এটাকে প্রক্ষেপক বলা হয়ে থাকে, এটার অন্য নাম প্রক্ষেপক। অ্যান্ড সাথে সাথে ইংলিশ টার্মটাও জেনে রাখো, দ্যাট ইজ প্রজেক্টাইল। প্রজেক্টাইল, রাইট। প্রাস বা প্রক্ষেপক ইংরেজি টার্মটা যদি বলো দ্যাট ইজ প্রজেক্টাইল। এই প্রাস বা প্রক্ষেপক মানে আগে তোমাকে জিনিসটা বুঝতে হবে। দেখো, খুব ইজিলি যদি আমি জিনিসটা বলার চেষ্টা করি, দ্যাট ইজ ভূমির সাথে আমরা যখনই অ্যাঙ্গেলে, ভূমির সাথে যখনই একটা নির্দিষ্ট কোণে আমরা কোনো বস্তুকে নিক্ষেপ করব, ওই বস্তুটাই কিন্তু তখন হবে প্রাস বা প্রক্ষেপক। তুমি যদি বইয়ের ভাষায় তুমি যদি ডেফিনিশনটা দিতে চাও, দ্যাট উইল বি আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করে, এটা দরকার আছে। ভূমির সাথে একটা নির্দিষ্ট কোণে নিক্ষিপ্ত বস্তুকে বলা হচ্ছে প্রাস। দেখো, অনেকে একটা ভুল করে, স্লাইট একটা মিস্টেক, যে এই গতিপথকে অনেকে প্রাস মনে করে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। প্রাস হচ্ছে সেই বস্তুটা, যেই বস্তুটাকে তুমি আনুভূমিকের সাথে একটা নির্ধারিত কোণে তুমি নিক্ষেপ করেছো। সোজা বাংলা ভাষায় আমরা অনেক সময় বলি না যে কিছু একটা চেলে মারা, সিম্পলি কিছু একটা চেলে মারো, যে আমার কাছে চেলে মার, অনেক সময় বলে না বাসাতে, ডেফিনেটলি বলে। সো ওই ব্যাপারটাই, যে যখন তুমি কোনো কিছুকে ভূমির সাথে চেলে মারছো, অর্থাৎ একটা নির্ধারিত অ্যাঙ্গেলে, যেটাকে শুদ্ধ ভাষায় আমরা বলছি যে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুকে প্রাস বলে। অর্থাৎ ভূমির সাথে একটা নির্ধারিত অ্যাঙ্গেলে যখন তুমি কিছুকে নিক্ষেপ করবে, দ্যাট ইজ প্রাস। ওই বস্তুটাই তখন হবে প্রাস। এবং এক্ষেত্রে দেখো, দুইটা গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যখন এইখান থেকে, ভূমি থেকে একটা বস্তুকে নিক্ষেপ করবে, তার একটা আদি নিক্ষেপণ বেগ থাকবে। আদি নিক্ষেপণ বেগ, স্টার্টিং ভেলোসিটি, যেটাকে তুমি ভি নট বলে দিবে। এবং আদি নিক্ষেপণ কোণ, এটাও তুমি ধরে নিবে থিটা নট। এই দুটো জিনিস কিন্তু আমরা এই ক্ষেত্রে ধরে নিব, যে যখন আমরা একটা প্রাসকে ভূমি থেকে নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে মানে যে মোমেন্টে আমরা নিক্ষেপ করছি, ওই মোমেন্টে তার ভেলোসিটিতে আমরা ভি নট ধরে নিচ্ছি। অ্যান্ড যে অ্যাঙ্গেলে আমরা এটাকে নিক্ষেপ করলাম, সে অ্যাঙ্গেলটাকে আমরা থিটা নট ধরে নিচ্ছি। আচ্ছা, এবার নিক্ষেপ করেছো, নিক্ষেপ করার পরে ধরি নিক্ষেপের টি সময় পরে, স্বাভাবিক বস্তুটা এখান থেকে নিক্ষেপ করার পর তার এখানে দাঁড়িয়ে থাকবে না। টি সময় পরে সে ট্রাভেল করতে করতে সাপোজ এইখানে এসে পৌঁছেছে, পি অফ এক্স কমা ওয়াই। স্থানাঙ্ক সেন্স অবশ্যই তোমাদের রয়েছে। নিক্ষেপের একটা নির্দিষ্ট সময় পরে ধরো বস্তুটা সাপোজ এইখানে এসে পৌঁছেছে, এবং এই পর্যন্ত সে যে উলম্ব দূরত্ব বা উচ্চতা তার, সেক্ষেত্রে কিন্তু ওয়াই। অ্যান্ড এই পর্যন্ত সে যে আনুভূমিক দূরত্ব কভার করেছে, দ্যাট ইজ এক্স। তাহলে আমরা বলতে পারছি যে নিক্ষেপের টি সময় পরে বস্তুটি পি অফ এক্স কমা ওয়াই বিন্দুতে এসে পৌঁছেছে, বিন্দুতে এসে পৌঁছালো, রাইট। এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি। তাহলে কি কি জিনিস ধরে নিলাম দেখো। একদম স্টার্টিংয়ে বস্তুটাকে আমরা নিক্ষেপ করেছি থিটা নট অ্যাঙ্গেলে, আনুভূমিকের সাথে থিটা নট কোণে আমরা নিক্ষেপ করেছি, এবং ভি নট আদি বেগে আমরা নিক্ষেপ করেছি। নিক্ষেপ করার পর বস্তুটা উড়ে গেল। উড়ে যাওয়ার পর একটা সার্টেন টাইম পরে ধরো পি বিন্দুতে এসে পৌঁছলো। পি বিন্দুতে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, অর্থাৎ এই পর্যন্ত তার হরিজন্টাল ডিস্টেন্স সে কভার করেছে এক্স, অ্যান্ড ভার্টিক্যাল ডিস্টেন্স সে কভার করেছে ওয়াই, অর্থাৎ উলম্ব দূরত্ব বা উচ্চতা। আর এইটুকু হচ্ছে তোমার এই ক্ষেত্রে এই বিন্দুর জন্য আনুভূমিক দূরত্ব। এবার দেখো, ছোট ছোট এখান থেকে কিছু সূত্র আমরা বের করে ফেলি। দেখো, আদি নিক্ষেপণ বেগ ভি নট হলে, তোমরা ভেক্টর অবশ্যই পড়ে এসেছো, আদি নিক্ষেপণ বেগ ভি নট হলে ভি নটের কয়টা উপাংশ থাকবে? অবশ্যই দুইটা উপাংশ থাকবে। দ্যাট ইজ ভি নটের আনুভূমিক উপাংশ, মনে করে দেখো ভেক্টরে পড়েছো, ভি নটের আনুভূমিক উপাংশ, ওইটাকে আমরা প্রকাশ করব ভি এক্স নট দিয়ে। ওকে, ভি নট হচ্ছে তোমার আদি বেগ, এবং যেহেতু আনুভূমিক বলেছে এই কারণে আমরা এখানে লিখব ভি এক্স নট। এটা কিন্তু অবশ্যই মনে রাখবে। ভি এক্স নট উইল বি ভি নট কস থিটা নট, অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা ভেক্টরে উপাংশে পড়ে আসছি। অ্যান্ড ভি নটের উলম্ব উপাংশ উইল বি, উলম্ব উপাংশ, দ্যাট ইজ ভি ওয়াই নট
ইকুয়ালস টু ভি নট সাইন থেটা নট। রাইট, তাহলে আমরা বুঝলাম যে আমাদের স্টার্টিং ভেলোসিটিটা যেটা ছিল ভি নট, এই ভি নটের এইখানে যদি দুইটা উপাংশ থাকে, ভি নটের অ্যাঙ্গেল ছিল আনুভূমিকের সাথে থিটা নট, ভি নটের দুইটা উপাংশ, একটা হচ্ছে ভি এক্স নট উইচ ইজ আনুভূমিক উপাংশ অ্যান্ড আরেকটা হলো ভি ওয়াই নট উইচ ইজ উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ অ্যাজ ওয়েল যেটা ছিল ভি নট কস থেটা নট অ্যান্ড উলম্ব উপাংশটা হচ্ছে ভি নট সাইন থেটা নট। এটা আমরা ভেক্টরে কিন্তু উপাংশ সূত্রে পড়ে আসছি। এবার স্বাভাবিকভাবেই এই যে বস্তুটা এখান থেকে তুমি মারার পরে এইখানে এসে কিন্তু বস্তুটার একটা নতুন বেগ পাবা। তুমি স্টার্টিংয়ে যে বেগে মেরেছিলে দ্যাট ইজ ভি নট, এইখানে কিন্তু ভি নটটা থাকছে না, এখানে একটা নতুন বেগ চলে আসছে। সো এইখানের বেগটাকে আমরা ভি ধরছি, এইখানটাতে পি বিন্দুতে তার যে বেগটা সেই বেগটাকে আমরা ভি ধরছি। স্বাভাবিকভাবেই দেখো এইখানে যে বেগটা ভি, সেই বেগেরও কিন্তু দুইটা উপাংশ এখানে রবে, একটা হলো ভি এক্স আর একটা হলো ভি ওয়াই। তাহলে নিক্ষেপের টি সময় পরে আমার বস্তুটা যে নতুন বেগ প্রাপ্ত হবে দ্যাট ইজ ভি, এবং সেই ভি এরও ওইখানে দুইটা উপাংশ ক্রিয়েট হবে, একটা হচ্ছে ভি এক্স আনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে ভি ওয়াই উলম্ব উপাংশ। তো আমরা এই দুটা বের করে ফেলি। দেখো নিক্ষেপের টি সময় পর বেগ ভি হলে, নিক্ষেপের টি সময় পর বেগ ভি হলে ভি এর কয়টা উপাংশ থাকবে? দুইটা উপাংশ থাকবে। ফার্স্টে ভি এর আনুভূমিক উপাংশ, ভি এর আনুভূমিক উপাংশ দ্যাট ইজ ভি এক্স ইকুয়ালস টু ভি এক্স নট প্লাস জিটি। এইটা ফার্স্টে আমরা লিখে নিব, এটা হচ্ছে মেইন সূত্র। ওকে, বাট এবার দেখো এটার মডিফিকেশন করতে হবে, দ্যাট ইজ ভি এক্স নট, এটাকে আমরা লিখব ভি নট কস থিটা নট, এই যে এখান থেকে আমরা পেয়েছি। অ্যান্ড এই জিটি নিয়ে আমাদের ঝামেলাটা তৈরি হবে। কি ঝামেলা? দেখো তোমাকে মনে রাখতে হবে যে কোনো বস্তুর ক্ষেত্রে তুমি যখন আনুভূমিক কোনো উপাংশ হিসাব করবা, বেগের যখন তুমি আনুভূমিক উপাংশটা হিসাব করছো, আনুভূমিক দিকে বস্তুর অভিকর্ষজ ত্বরণের উপাংশটা শূন্য হয়। আমি ব্যাপারটা একটু ভেঙে বলছি। অভিকর্ষজ ত্বরণ জেনারেলি কাজ করে খাড়া নিচের দিকে, কিন্তু তুমি যখন আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণ খুঁজতে যাবা, তুমি নিজেই দেখো দুইটা দিকের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আনুভূমিক দিক বরাবর তোমার এই যে অভিকর্ষজ ত্বরণের উপাংশটা কত হচ্ছে? জি কস 90 ডিগ্রি উইচ ইজ 0। তাহলে তুমি নিজেই বুঝতে পারছো একটা বস্তু যখন আনুভূমিক বরাবর গতিশীল হবে তার ক্ষেত্রে আসলে জি এর মানটা এক্সিস্ট করে না। কেন করে না? কারণ ওই বরাবর আনুভূমিক বরাবর জি এর উপাংশটা শূন্য হয়ে যায়। এই কারণে আনুভূমিক দিকে আমরা জি এটাকে ক্যালকুলেশনে রাখবো না। তাহলে এখানে আমরা 0 দিতে পারছি। কেন? কারণ এখানে তোমাকে থার্ড ব্র্যাকেট লিখে দিতে হবে যে আনুভূমিক বরাবর জি ইকুয়ালস টু 0। ফাইন, তুমি এইটুক কথা এখানে একটু সুন্দর করে লিখে দিবে। তাহলে আমাদের ভিএক্সটা কত দাঁড়াচ্ছে? ভিএক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট। এবং কাকতালীয়ভাবে তুমি দেখো এই ভিএক্স নট ইকুয়ালস টু ছিল ভি নট কস থিটা নট অ্যান্ড ভিএক্স ইকুয়ালস টু কিন্তু সেম চলে আসলো ভি নট কস থিটা নট। এবার আসো ভি এর উলম্ব উপাংশ, ভি এর উলম্ব উপাংশ এটাও অবশ্যই তুমি পারবা। দেখো উলম্ব যেহেতু বলেছে উলম্ব, তার মানে অবশ্যই আমাদের এখানে লিখতে হবে ভি ওয়াই অ্যান্ড ইট উইল বি ভি ওয়াই নট প্লাস জিটি। এটা আগে আমরা লিখে নিব, এটা আমাদের মেইন সূত্র। মডিফিকেশন তার পরের লাইনে আমরা করছি। ভি ওয়াই নটের মানটা তুমি এখান থেকে বসিয়ে দাও ভি নট সাইন থেটা নট। আর তুমি ভালোভাবেই জানো যে অভিকর্ষজ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, কিন্তু আমার এখানে দেখো বেগটা আমি কিন্তু বস্তুটাকে উপরে নিক্ষেপ করছি। উপরে নিক্ষেপ করলে উপরের দিকে যাওয়ার সময় অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে গেছে। সো অভিকর্ষজ ত্বরণের বিপরীত দিকে যখন তুমি কাউকে নিক্ষেপ করো সেক্ষেত্রে কিন্তু এখানে মাইনাস নিয়ে আসতে হয়, অর্থাৎ মাইনাস জিটি। তো এই হলো তোমার ভি ওয়াই এর সূত্রটা, ভি ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থেটা নট মাইনাস জিটি। এখানেও কিন্তু এরকমই সিমিলার একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেওয়া যায়। লাইক তোমার অভিকর্ষজ ত্বরণ কাজ করে খাড়া নিচের দিকে, কিন্তু তুমি যখন খাড়া উপরের দিকে অভিকর্ষজ ত্বরণটা খুঁজতে যাবা তাহলে দেখো দুইটা দিকের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু দাঁড়াচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই খাড়া উপরের দিকে তোমার জি এর যে মেইন যে দিকটা সেটা কিন্তু খাড়া নিচের দিকে, বাট যখন তুমি উপরের দিকে উপাংশটা খুঁজতে যাবা দ্যাট উইল বি জি কজ 180 ডিগ্রি। অ্যান্ড অ্যাজ উই নো যে কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1, তাহলে এখানে কিন্তু মাইনাস জি চলে আসে। তাহলে এবার কি ব্যাপারটা ক্লিয়ার হলো? আনুভূমিক দিকে জি এর মানটা 0 হয় কেন? কারণ আনুভূমিক বরাবর জি এর উপাংশ শূন্য হয়।
এবং উলম্ব বরাবর যেহেতু জি কাজ করে বেসিক্যালি খাড়া নিচের দিকে, উপরের দিকে যেটা হয় সেটা হচ্ছে জি এর উপাংশটা 180 ডিগ্রি, জি কজ 180 ডিগ্রি চলে আসে। আর কজ 180 ডিগ্রি মানে কত? -1। এই কারণে খাড়া উপরের দিকে কিন্তু আমরা জি ব্যবহার না করে বেশিরভাগ ক্ষেত্রে -জি ব্যবহার করি। কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বা উপরের দিকে জিটাকে পজিটিভ ধরে নেই, সেটা আলাদা ব্যাপার, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা কিন্তু উপরের দিকে জি যখনই চলে আসে, জি এর ফ্যাক্টর উপরের দিকে, তখন কিন্তু আমরা মাইনাস নেই এই কারণে, কারণ ওখানে উপাংশটা চলে আসে 180 ডিগ্রি, যার কারণে আমরা মাইনাসটা ইউজ করছি। তো এটাও তুমি এখানে সিম্পলি একটু লিখে দিতে পারো যে যেহেতু খাড়া উপরের দিকে জি এর মান ঋণাত্মক, রাইট। তাহলে দেখো সোফার আমরা 4টা সূত্র পেয়েছি। একটা হচ্ছে আমরা যে কোনো নিক্ষেপ করেছিলাম ভি নট, তার একদম স্টার্টিংয়ে তার আনুভূমিক উপাংশ এবং উলম্ব উপাংশ। একটা নির্দিষ্ট টাইম ট্রাভেল করার পরে সে যে নতুন বেগটা প্রাপ্ত হচ্ছে, দ্যাট ইজ ভি। এই ভি এর কিন্তু আমরা আবার দুইটা উপাংশ পাচ্ছি, একটা হচ্ছে ভি এক্স, ভি নট কস থিটা নট, অ্যান্ড আরেকটা হলো ভি ওয়াই, দ্যাট ইজ ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, রাইট। এইবার এইখানে তুমি ভি এক্স পেলে এবং ভি ওয়াই পেলে, তাহলে এই ভি এক্স এবং ভি ওয়াই এইটার কিন্তু আবার একটা লব্ধি, অর্থাৎ মেইন যে ভেলোসিটি ভি, এটা কিন্তু বের করা যায়। কিভাবে বের করা যায় দেখো, তুমি এখান থেকে লিখতে পারো যে অতএব টি সময় পর প্রাপ্ত মোট বেগ, টি সময় পর প্রাপ্ত মোট বেগ, বা তুমি বলতে পারো লব্ধি বেগ, দ্যাট ইজ ভি ইকুয়ালস টু, তোমরা সবাই লব্ধির সূত্রটা নিশ্চয়ই মনে আছে, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ভি এক্স ইন্টু ভি ওয়াই কজ 90 ডিগ্রি। দেখো এক্ষেত্রে ভি এক্স এবং ভি ওয়াই এই দুটো উপাংশের মাঝখানে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি রয়েছে, এই জন্য আমরা cos 90 দিয়ে দিলাম, অ্যান্ড cos 90 মানে তো অ্যাজ ইউ নো যে 0 আসে, তো আমাদের ওইটা লেখার দরকার নাই, আমরা লিখে দিব ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই এর স্কোয়ারের রুট ওভার। সো এইটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা তোমার অঙ্কের মধ্যে সেভারাল টাইমস ব্যবহার করতে হবে। তাহলে সোফার আমরা 5টা সূত্র পেয়ে গেলাম। এইবার দেখো এই পর্যন্ত আসার পরে আমরা প্রথমেই একটা কথা বলেছিলাম যে বস্তুটা নিক্ষেপের টি সময় পরে সে যে বিন্দুতে পৌঁছেছে পি বিন্দু, সেই বিন্দুতে তার সোফার আনুভূমিক সরণ হয়েছে এক্স এবং উলম্ব উচ্চতা সে যেটা কভার করেছে দ্যাট ইজ ওয়াই। এবার আমরা এই দুটার মান বের করব। দেখো টি সময় পর অতিক্রান্ত দুইটা দূরত্ব, একটা আনুভূমিক একটা উলম্ব, হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। টি সময় পর অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব, দ্যাট ইজ x equals to vx naught into t, vx naught into t plus half gt square। এটা হচ্ছে তোমার মেইন সূত্র। মেইন সূত্রটা লিখতে কখনো ভুল করবে না, এটা তুমি ছোটবেলায় অর্থাৎ 9-10 কিন্তু তুমি পড়ে এসেছো, s equals to ut plus half gt square, সেটার আদলেই কিন্তু লেখা। প্রাসে কোথাও ইউ ব্যবহার করবে না, ইউ এর বদলে ভি নট ইউজ করতে হবে। এখন সেটা যদি আনুভূমিক বরাবর হয় তাহলে ভি এক্স নট, সেটা যদি উলম্ব বরাবর হয় তাহলে ভি ওয়াই নট অথবা ভি এক্স বা ভি ওয়াই, ঠিক আছে। তুমি কিন্তু কোথাও ইউ ব্যবহার করবে না, ইউ এর বদলে ভি নটটাকে নিয়ে আসতে হবে। এবার দেখো যেহেতু ভি এক্স নটের মান কিন্তু আমরা আগেই পেয়েছি, মনে করার চেষ্টা করো, ভি নট কজ থিটা নট। আচ্ছা, আবার এখানে দেখো জি আছে, আবার এখানে এক্স আছে, তাহলে আমরা নিশ্চয়ই জানি, ইন দ্য মেন টাইম আমরা জেনেছি যে আনুভূমিক বরাবর জি এর মানটা থাকে না। কেন থাকে না? কারণ আনুভূমিক বরাবর জি এর উপাংশটা 0 হয়। সো এখানে 0 দিবা এবং পাশে সাইড নোটে কিন্তু সেটা অবশ্যই বলে দিবা যে কেন এটা 0 হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অতএব এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। দেখো এটা কিন্তু আনুভূমিক দূরত্ব বের করার অতি গুরুত্বপূর্ণ একটা সূত্র, যেটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, এক্স ইকুয়ালস টু ভি নট কস থিটা নট ইন্টু টি। এইবার আমরা বের করব উলম্ব দূরত্ব। উলম্ব দূরত্ব হিসাবের ক্ষেত্রে আমরা লিখে নিব টি সময় পর অতিক্রান্ত উলম্ব দূরত্ব, টি সময় পর অতিক্রান্ত উলম্ব দূরত্ব, দ্যাট ইজ ওয়াই ইকুয়ালস টু স্বাভাবিকভাবেই ভি ওয়াই নট ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। এটা মেইন সূত্র, আগে আমরা এটা লিখে নিব। এবার এজ ইউ নো যে ভি ওয়াই নট মানে কি, ভি নট সাইন থিটা নট, অ্যান্ড এখানে টি থাকছে, এবং স্বাভাবিকভাবেই এখানে আমরা লিখবো মাইনাস হাফ জিটি স্কোয়ার। কেন মাইনাস হাফ জিটি স্কোয়ার? এতক্ষণে তুমি নিশ্চয়ই জেনেছো, দেখো স্টিল এখনো লেখা আছে এখানে যে তোমাদের অভিকর্ষ ত্বরণ জেনারেলি কাজ করে খাড়া নিচের দিকে,
তাহলে খাড়া নিচের দিকে যদি অভিকর্ষের ত্বরণটা কাজ করে, আমরা যখন খাড়া উপরের দিকে কোনো হিসাব নিকাশ করতে যাব, তাহলে দুইটা দিকের মাঝখানে অ্যাঙ্গেল হয়ে যায় 180 ডিগ্রি। তাহলে খাড়া উপরের দিকে জি এর উপাংশটা চলে আসে cos 180 ডিগ্রি চলে আসে, জি cos 180 ডিগ্রি, দ্যাট ইজ মাইনাস জি। এই কারণে কিন্তু খাড়া উপরের দিকে আমরা জি এর মানটাকে নেগেটিভ ধরি জেনারেলি। সেটা তুমি সাইড নোটে এখানে অবশ্যই লিখে দিও। আচ্ছা, তাহলে ফাইনালি আমাদের y এর সূত্রটা চলে আসছে y ইকুয়ালস টু ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা হচ্ছে y এর একটা বহুল প্রচলিত সূত্র, যেটা দিয়ে তুমি টি সময় পরে একটা প্রাসের টি সময় পরে নিক্ষেপের তুমি তার অতিক্রান্ত উলম্ব দূরত্ব বা হাইট তুমি বের করতে পারছো। দেখো ওইখানে এক্স এর যে সূত্রটা ছিল, দ্যাট ইজ এক্স ইকুয়ালস টু ভি নট কস থেটা নট ইন্টু টি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারতাম টি ইকুয়ালস টু এক্স বাই ভি নট কস থেটা নট। কেন এটা লিখলাম তার একটা বিশেষ কারণ রয়েছে। দেখো আমরা এইখানে এই মানটাকে ইনপুট দিব, y সমান সমান ভি নট সাইন থেটা নট, এটা থাকলো। এবার এইখানে দেখো একটা টি ছিল, এই টি এর জায়গায় আমরা এই মানটাকে আমরা বসাবো। তাহলে বসালে যেটা আসবে এক্স ডিভাইডেড বাই ভি নট কস থেটা নট থাকলো মাইনাস, এখান থেকে তুমি লিখবে হাফ ইন্টু জি এক্স বাই ভি নট কস থেটা নট তার হোল স্কোয়ার। তাহলে ফাইনালি তুমি এখান থেকে কি পাচ্ছ দেখো, ভি নট ক্যান্সেল হয়ে যাচ্ছে, সাইন থিটা নট ডিভাইডেড বাই কস থিটা নট উইল বি ট্যান থিটা নট। তাহলে তুমি একবারে লিখে দাও এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। দেখো খুব সিম্পলি তুমি এইখান থেকে এগেইন একটা সূত্র তুমি পেয়ে যাচ্ছ, y এর সূত্র। এটাও কিন্তু ভালোই প্রচলিত। এখন তোমাদের মধ্যে কনফিউশন থাকতে পারে যে স্যার আমরা কখন কোন সূত্রটা ইউজ করব, যেহেতু আমরা y এর সোফার দুইটা সূত্র দেখতে পেলাম, তাহলে আমরা কখন কোন সূত্রটা ইউজ করব। ফাইন, যখন তুমি এই জায়গার সূত্রটা তুমি ইউজ করবে, এই জায়গার যে সূত্রটা রয়েছে সেটা ক্ষেত্রে তুমি কিন্তু টি বের করতে পারছো, অ্যান্ড আদার যদি কোনো ডাটা তোমাকে বের করতে দেয় তুমি বের করতে পারছো। অ্যান্ড এই সূত্রটাতে খেয়াল করো এখানে কিন্তু এক্স ইনক্লুডেড, অর্থাৎ কোনো প্রশ্নে যখন এক্স দেওয়া থাকবে সরাসরি তখন তোমার এইটা বেশি প্রেফারেন্স দেওয়া উচিত। অ্যান্ড তুমি যদি এটা ইউজ না করতে চাও, এটা করতে চাও, তাহলে তুমি ফার্স্টে এখান থেকে টি বের করবা, সেই টি আবার এখানে বসায় তোমার এক্সটা বের করতে হচ্ছে। তো ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। তবুও ক্ষেত্র বিশেষে তোমার অঙ্কের ডাটার উপর ডিপেন্ড করবে, অঙ্কের ডাটা যেভাবে সেট করা থাকবে সেভাবে কিন্তু তোমার কোনটা ইউজ করতে হবে তুমি তখন কিন্তু বুঝে যাবে। তাহলে সোফার আমরা এই যে প্রাসের এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমরা 8টা সূত্র পেলাম। দেখো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে প্রাস এই থার্ড চ্যাপ্টার ম্যাসিভ একটা চ্যাপ্টার, আমি ফার্স্টেই বলেছি। এখন এই চ্যাপ্টারের 3টা ম্যাসিভ পার্ট রয়েছে, তার মধ্যে আমরা ফার্স্টে শুরু করছি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক গতির মধ্যে রয়েছে প্রাস। এই প্রাসেই কিন্তু 6টা টাইপ রয়েছে, অর্থাৎ 6টা ক্যাটাগরির অঙ্ক কিন্তু এখান থেকে সেট হয়। সো তার মধ্যে আমরা কেবল ফার্স্টে যেটা করছি সেটা হচ্ছে টাইপ 1 বা ক্যাটাগরি 1। তাহলে বুঝতে পারছো এই ক্যাটাগরি 1-এ 8টা সূত্র চলে আসছে, তাহলে এরপরে 6টা ক্যাটাগরি আছে আমাদের টোটাল। তাহলে কতগুলো সূত্র তোমাদের আসতে চলেছে একবার চিন্তা করো। এই জন্য আমি তোমাদেরকে সবসময় প্রেফার করবো যে তোমরা একটা সুন্দর নোট খাতা রেডি করো। একটা সুন্দর নোট খাতা রেডি করলে প্রতিটা চ্যাপ্টারের যে থিওরিগুলো আছে, বেসিক যে কনসেপ্টগুলো আছে, এগুলো সুন্দরভাবে নোট করবা। এবং সাথে সাথে এর সাথে যে রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলো, এই যে প্রত্যেকটা টপিকের সাথে আমি তো ম্যাথ করিয়ে দিচ্ছি, এই ম্যাথগুলোর এক্সাম্পলটা তুমি নোট খাতায় সুন্দরভাবে তুলে রাখবা। তার ফলে কি হবে, পরীক্ষার ঠিক আগের রাতে, নাইট বিফোর দ্য এক্সাম, তোমার হাতে খুব বেশি সময় থাকবে না। তুমি ওই সময় এত বই, টেস্ট পেপার, গাইড, তারপরে গাণিতিক ফিজিক্স বা কনসেপ্ট বুক বা বিভিন্ন যে বইগুলো আছে, এত বই তুমি কিন্তু পড়ে পারবা না। এই যে নোট খাতাটা তুমি আজকে রেডি করছো, ডে বাই ডে তোমার নোট খাতাটা আরও পাকা হতে থাকবে, সুন্দর হতে থাকবে। যদি সেইভাবে নোট করতে পারো, তুমি এই নোট খাতাটা পরীক্ষার আগের রাতে দেখে চলে যেতে পারবা, এবং দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। সো আজকে থেকেই নোট খাতা করার কাজে লেগে পড়ো, অ্যান্ড সূত্রগুলোকে প্রতিটা টপিক বাই টপিক এই যে সূত্রগুলো আসতেছে, এই সূত্রগুলোকে সিরিয়াল বাই লিখতে থাকো, তাহলে এটা তোমার জন্যই বেনিফিট হবে। দেখো এইবার আমি এই যে টোটাল টাইপ 1-এ বা ক্যাটাগরি 1-এ যা যা বললাম, আমি একটা সামারাইজ করে দিচ্ছি সমস্ত সূত্রগুলোকে, যাহলে তোমার বুঝতে আরও সুবিধা হবে। সোফার আমরা এখানে যে সূত্রগুলো পেয়েছি তার মধ্যে নাম্বার 1-এ ছিল Vx নটের একটা সূত্র ছিল, যেটা হচ্ছে V নট cos থিটা নট। দেন ছিল Vy নটের একটা সূত্র, দ্যাট ইজ V নট সাইন থিটা নট। আচ্ছা, 3 নম্বরে ছিল Vx ইকুয়ালস টু আমরা পেয়েছি সিমিলার V নট cos থিটা নট। 4 নম্বরে আমরা পেলাম Vy, দ্যাট ইজ V নট সাইন থিটা নট মাইনাস GT।
5 নম্বরে আমরা পেলাম v এর যে মানে লব্ধি বেগ বা মেইন বেগ যেটা তুমি বলো vx স্কয়ার প্লাস vy স্কয়ারের রুট ওভার, অ্যান্ড তারপরে 6 নম্বরে আমরা পেলাম x ইকুয়ালস টু v নট cos থিটা নট ইন্টু টি। কোনোটাই ভোলা যাবে না, ভালোভাবে মনে রাখতে হবে। দেন y এর সূত্রটা পেলাম v নট সাইন থিটা নট ইন্টু টি মাইনাস হাফ gt স্কোয়ার, এটা আমরা পেলাম। অ্যান্ড ফাইনালি আমরা এখান থেকে পেলাম y ইকুয়ালস টু x tan theta naught minus gx square divided by 2v naught square cos square theta naught, রাইট। তাহলে তুমি দেখো প্রাসের শুধু ক্যাটাগরি 1 বা টাইপ 1 এর মধ্যেই কিন্তু 8টা সূত্র চলে আসছে। তাহলে সুন্দরভাবে প্রত্যেকটা সূত্র টপিক বাই টপিক সুন্দরভাবে আজকেই নোট খাতায় তোলা শুরু করে দাও। তাহলে পরে যখন এত বাঞ্চ অফ ফর্মুলাস তোমার সামনে চলে আসবে তোমার কিন্তু মাথা গুলিয়ে যাবে, এবং এটাই খুব স্বাভাবিক, আমারও কিন্তু তাই হতো। তাহলে তোমাকে কি করতে হবে, প্রত্যেকটা টপিক খাতাতে আজকেই নোট করবা, উপর লিখবা প্রাস টাইপ 1 বা ক্যাটাগরি 1 লিখে এই সম্পূর্ণ থিওরিটা লিখে তুমি এই সূত্রগুলো সেখানে নোট করে রাখবা, এবং এখন আমি কিছু ম্যাথ দেখাবো সেগুলো এর নিচে করে রাখবা, যাতে করে হবে কি যে এই সূত্রের আন্ডারে কি ধরনের ম্যাথ হতে পারে তুমি খুব ইজিলি বুঝতে পারবে। অ্যান্ড পরীক্ষার আগের রাতে তুমি এই খাতাটাই ভালোভাবে দেখে কিন্তু পরীক্ষার হলে চলে যেতে পারছো। তো চলো আর দেরি না করে আমি এইখান থেকে কিছু রিলেভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করি। দেখো এই প্রবলেমে তোমাদেরকে বলা হচ্ছে একটি বস্তুকে ভূমি হতে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে 50 মিটার দূরবর্তী দেয়ালকে 50 মিটার দূরবর্তী দেয়ালকে লক্ষ্য করে ছোঁড়া হলো, রাইট। একটি বস্তুকে ভূমি হতে 20 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে 50 মিটার দূরবর্তী দেওয়ালকে লক্ষ্য করে ছোঁড়া হলো। কোশ্চেন নাম্বার 1, ছোঁড়ার 2 সেকেন্ড পরে বস্তুটি কত বেগে থাকবে? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 1। অ্যান্ড কোশ্চেন নাম্বার 2 ইজ বস্তুটি উক্ত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? আচ্ছা, তোমাদেরকে এই কোশ্চেনটা সেট করে দেওয়ার পর সলিউশন আমি যাব, তার আগে বলে রাখি গতিবিদ্যা কিন্তু তোমাদের ফিজিক্সের জন্য, গোটা ফিজিক্সের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলোকে আমরা যদি ডিফাইন করতে পারি সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে না, সবগুলোই ইম্পর্টেন্ট, তার মধ্যে কিছু থাকে যে ম্যাসিভলি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রশ্ন হবেই হবে, তার মধ্যে কিন্তু এইটা সবচেয়ে আগে চলে আসে, দ্যাট ইজ গতিবিদ্যা বা ডায়নামিক্স। এখান থেকে প্রশ্ন হবেই, সে তুমি এইচএসসি পরীক্ষা দাও আর অ্যাডমিশন দাও, বাংলাদেশের যে কোনো প্রান্তে তুমি পরীক্ষা দাও না কেন, এই ডায়নামিক্স থেকে কিন্তু প্রশ্ন হবেই। এবং ডায়নামিক্সের মধ্যে এই প্রজেক্টাইল এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। মানে এইখান থেকে প্রশ্ন হয় না এমন কোনো বছর জেনারেলি দেখা যায় না, প্রতি বছরই এইখান থেকে কিন্তু কোশ্চেন হয়। তো এই জায়গা থেকে যে মার্কগুলো আছে এগুলো যদি তুমি প্রপারলি গেইন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সুন্দরভাবে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা টাইপ ক্যাটাগরি বুঝে ম্যাথগুলো তোমাকে ভালোভাবে বুঝে করতে হবে। দেখো এখানে তোমাকে 2টা কোশ্চেন আমি করেছি। ছোড়ার 2 সেকেন্ড পরে বস্তুটি কত বেগে থাকবে অ্যান্ড বস্তুটি উক্ত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে, রাইট। আমি যদি এখানে ছোট্ট একটা ছবি আঁকাই, দেখো এরকম, ধরো এখান থেকে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে, দেওয়ালকে কত হাইটে গিয়ে সে আঘাত করবে ওয়াই, দ্যাট ইজ, অ্যান্ড এখানে তোমার যদি থেটা নট দিয়ে দাও এবং এখানে ভি নট, সমস্ত ডাটাগুলাই কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। ভি নট 20 মিটার পার সেকেন্ড, থেটা নট 30 ডিগ্রি যেটা আনুভূমিকের সাথে অবস্থান করছে 30 ডিগ্রি কোণে, অ্যান্ড তোমার এক্স ইকুয়ালস টু 50 মিটার দেওয়া আছে। এক্স কোণটা যেখান থেকে তুমি নিক্ষেপ করেছিলে সেইখান থেকে ওই দেওয়ালের যে আনুভূমিক দূরত্ব, দ্যাট ইজ এক্স। তো দেখো সমস্ত ডাটা তোমাকে দিয়ে দিয়েছে। পারবে না অঙ্কটা করতে? ডেফিনেটলি পারবে। আই হোপ যে তোমরা পারবে। প্রথমটা, ছোড়ার 2 সেকেন্ড পরে বস্তুটি কত বেগে থাকবে, অর্থাৎ ওই যে আমরা সূত্র শিখেছিলাম টি সময় পরে বেগ, সে সূত্র বসিয়ে দাও। 2 সেকেন্ড পর বেগ, সূত্রটা দাঁড়াচ্ছে ভি ইকুয়ালস টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। একবার আমরা এইটুকুই লিখে দিলাম, অ্যান্ড এটা হচ্ছে ভি নট cos theta naught whole square প্লাস ভি নট sin theta naught মাইনাস জিটি, ভুল করা যাবে না, সূত্র ঠিক মতো বসাতে হবে।
এখানে রুট দিয়ে তুমি জাস্ট মানগুলো বসায় দাও, তোমার ভি নট দেওয়া আছে, থেটা নট দেওয়া আছে, অ্যান্ড টি 2 সেকেন্ড সেটাও দেওয়া আছে, ঝটপট ক্যালকুলেশন করে ফেলো। অ্যান্ড নাম্বার 2 তোমাকে বলেছে বস্তুটা উক্ত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। দেখো আমি কিন্তু তোমাকে বলেছিলাম যে আমাদের ওয়াই এর হলো দুইটা সূত্র, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ভি নট সাইন থেটা নট ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, অ্যান্ড আরেকটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। তো এইখানে যেহেতু এক্স রিলেটেড, তাহলে আমাদের উচিত এখানে প্রেফারেন্স বেসিসে কাজ করতে হবে। আমাদের উচিত হবে এক্স রিলেটেড যে সূত্রটা, সেই সূত্রটা ইউজ করা। তাহলে আমাদের ওই সূত্রটা হচ্ছে ওয়াই সমান সমান এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। সূত্রে কোনো ভুল করা যাবে না, সমস্ত ডাটা বসিয়ে দাও অ্যান্ড ঝটপট ক্যালকুলেশন করে ফেলো যে এখানে ওয়াইটা কত, অর্থাৎ ওই বস্তুটা ওই দেওয়ালকে কত উচ্চতায়, ঠিক কত উচ্চতায় গিয়ে আঘাত করেছে। হরিজন্টাল যে ডিস্টেন্স দ্যাট ইজ এক্স, অ্যান্ড তোমার কাছে ভার্টিক্যাল ডিস্টেন্সটা চাওয়া হয়েছে যে কত উচ্চতা, উলম্ব উচ্চতাটা এক্ষেত্রে কত হবে দেওয়াল পর্যন্ত পৌঁছানোর পরে, সেটা কিন্তু তোমার কাছে চাওয়া হয়েছে। তো ঝটপট অঙ্কটা করে ফেলো, অ্যান্সার বের করে ফেলো। আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি যাতে তোমার বেসিকটা আরও বেশি ক্লিয়ার হয় এবং তুমি যাতে অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি পরীক্ষাতে এই ধরনের প্রবলেম যদি তোমার সামনে আসে, তুমি যাতে ইজিলি ফেস করতে পারো। ওয়েল, রিসেন্টলি আমাদের দেশে ক্লাব ফুটবল নিয়ে, বাইরের কান্ট্রিতে যে ক্লাব ফুটবল হচ্ছে সেটা নিয়ে আমাদের দেশে অনেক হাইপ দেখা যাচ্ছে মানুষের মধ্যে। তো ওই ক্লাব ফুটবল, ওই সেন্সে আমি তোমাদেরকে ওই ধরনের একটা অঙ্ক তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। ধরো বলা হলো মেসি, আমাদের সবার খুবই পছন্দের একজন ফুটবলার মেসি, গোল পোস্টের 20 মিটার দূর হতে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে 30 ডিগ্রি আনুভূমিক কোণে বল কিক করলেন। গোলপোস্টের উচ্চতা ছিল 5 মিটার। সমস্ত ডাটা দেওয়া আছে। মেসি গোলপোস্টের 20 মিটার দূর থেকে 50 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি আনুভূমিক কোণে বল কিক করলেন। গোলপোস্টের হাইট ছিল 5 মিটার। গোলটি হবে কিনা নির্ণয় করো। ভালোভাবে দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসির একাডেমিক পরীক্ষাতে সেভারাল টাইমস এসেছে যে এই ধরনের ডিসিশন তোমাকে নিতে হয়। ফুটবলের অঙ্ক, এরকম ক্রিকেটের অঙ্ক কিন্তু আসতে পারে। আমি ডে বাই ডে এগুলো দেখাবো পরে ভিডিও লেকচারগুলোতে হয়তোবা, যে গোলটি হবে কিনা তুমি এখানে তোমাকে নির্ণয় করতে হবে। ফার্স্টে একটা জিনিস বুঝে নাও, এখানে গোলকিপার আছে কি নেই সেটা আসলে আমাদের নান অফ আওয়ার বিজনেস। এখানে গোলকিপার আছে কি নেই, ফিজিক্স আসলে এই বিষয়টা নিয়ে খুব বেশি বদার না। তারা গোলকিপারের ব্যাপারটা এখানে উল্লেখ করে না জেনারেলি এখানে যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে গোল পোস্টের তো একটা হাইট দেওয়া আছে 5 মিটার। তো তোমার বলটা যদি গোল পোস্টের উপর দিয়ে চলে যায়, 5 মিটার থেকে বেশি যায়, যে এই পর্যন্ত তোমার এক্স দেওয়া আছে দেখো 20 মিটার, মেসি যেখান থেকে মেরেছিলেন সেখান থেকে 20 মিটার, অ্যান্ড এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, আর উনি যে বেগে বলটা কিক করেছিলেন দ্যাট ইজ ভি নট 50 মিটার পার সেকেন্ড, এটা দেওয়া আছে। তো এই বেগে মারার পর বলটা যদি 5 মিটার থেকে আরও উপর দিয়ে চলে যায় তাহলে গোলটা হবে না, আর যদি নিচে দিয়ে যায় তাহলে গোলটা হবে। 5 মিটার থেকে কম যদি তোমার ডিস্টেন্সটা, ভার্টিক্যাল ডিস্টেন্সটা যদি 5 মিটার থেকে কম হয় তাহলে গোলটা হবে, বেশি হলে গোলটা হবে না। সো এটাই আমরা এখান থেকে বের করব। তো এখানেও দেখো এক্স যেহেতু রিলেটেড, তো আমরা ওয়াই এর যে সূত্রটা ইউজ করবো, ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থেটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার থেটা নট। তাহলে দেখো এখানে সমস্ত ডাটা কিন্তু দেওয়া আছে। তোমার এখানে এক্স দেওয়া আছে, থেটা নট দেওয়া আছে, ভি নট দেওয়া আছে, সমস্ত ডাটা দেওয়া আছে। তুমি ঝটপট এখান থেকে আনসারটা বের করে ফেলো। আমি যেটা বলেছি, তোমার এখান থেকে ওয়াইটা বের করবা। ওয়াই বের করার পর যদি দেখো ওয়াইটা 5 মিটার থেকেও বেশি, তাহলে তুমি বলে দিবে গোলটি হবে না, গোলবারের উপর দিয়ে বলটা চলে গিয়েছে। আর যদি দেখো ওয়াই এর মানটা 5 মিটার থেকে কম, সামান্য কমও যদি হয়, তুমি তখন অবশ্যই বলবে গোলটি হয়েছে। আমি জানি তোমরা ক্যালকুলেশনে অনেক দক্ষ, ঝটপট ক্যালকুলেশন করে ফেলো এবং মেসি সাহেবের এই গোলটা হয়েছে কি হয়নি তোমরা বের করে ফেলো। আজকে আমরা এই পর্যন্তই রাখবো, কারণ একদিনে আসলে প্রাসের 6টা টাইপ কখনোই করানো পসিবল না এবং তাতে করে ক্লাসটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, যেটা তোমাদের কাছেও ভালো লাগবে না, বোরিং লাগবে একটা টাইমে। কারণ ফিজিক্স, ম্যাথ এই জিনিসগুলো করতে মজা, বাট আমরা যদি বেশি টাইম ধরে করে ফেলি একটা না,
তুমি একটু গ্যাপ দিয়ে দিয়ে করতে পারো, বাট তুমি যদি একটানা বেশি সময় ধরে ফিজিক্স ম্যাথ এই সায়েন্সের এই সাবজেক্টগুলো করো তাহলে তোমার কাছে কিন্তু বোরিং মনে হবে। সো আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এর পরের যে ভিডিও লেকচারগুলো, ওই লেকচারগুলোতে আমি সিকোয়েন্সিয়ালি আমাদের যে প্রাসের যে যতগুলো টাইপ আছে সমস্ত টাইপগুলোই আমি ডিটেলস দেখাবো, সহজভাবে রিপ্রেজেন্ট করবো অ্যান্ড রিলিভেন্ট ম্যাথমেটিক্যাল এক্সাম্পলগুলোও তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে খুব রেগুলারলি অ্যান্ড খুব মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো তোমাকে ফলো করতে হবে, তাহলে তোমার বেসিক ক্লিয়ার হবে এবং এই জাতীয় যত ম্যাথ আছে তুমি ইজিলি করতে পারবে এবং তোমার যে আলটিমেট ডেস্টিনেশন অ্যাডমিশন টেস্টে তুমি খুব ভালো একটা জায়গায় পৌঁছে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এইচএসসি রেজাল্টও অনেক ভালো হবে, এটাই কামনা করছি। অ্যান্ড বেশি বেশি করে এই ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। সবাই যদি কিছুটা হলেও উপকৃত হয় তাহলে কিন্তু এই ভিডিও লেকচারগুলো করার সার্থকতা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।